To a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back. 5টা ভিডিও গোয়ার দেখবেন, ব্যাগ গোছাবেন, ট্রেনের টিকিটটা কাটবেন, গোয়ায় আসবেন, ঘুরবেন, মজা করবেন। Take me back to a day when we weren't alone. Take me back to an age. ঝঞ্ঝা গরম না, আপনি ভাবতে পারবেন না। Way back before we blew it all. Too many things going. গোয়ানি ফুডকে শুধু গরম মশলা দিয়ে ডিফাইন করলাম সেরকম নয়, বেশ ডিস্টিংক্ট একটা টেস্ট আছে। Life is on hold, perception stuck in a vault. Everything is a lie, you'll find that out in some time. But when the things on এই যে ভিডিওগুলো এগুলো কিন্তু এ রেটেড। Communication aside. এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ডে টু গোয়া এক্সপিরিয়েন্স কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়নি। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা একটা সেলফ ড্রিভেন কার নিয়ে কীভাবে সাউথ গোয়ার বিভিন্ন বিচেসগুলোতে ঘুরে বেরিয়েছি, এমনকি ওখানকার লোকাল কী কী কুইজিন আপনারা ট্রাই করতে পারেন সেই সমস্ত ডিটেলও আপনারা পেয়েছিলেন সেই ভিডিওতে। আজকে আপনাদেরকে সাউথ গোয়ার কোলবা বিচ থেকে নিয়ে চলে যাব হচ্ছে নর্থ গোয়ার বাগা বিচে। রাস্তাটা কেমন তার তথ্য পাবেন, বাগাতে আমরা কিভাবে হোটেল বুক করলাম, কত টাকা হোটেল পড়লো, কেমন ঘর সেই তথ্য পাবেন, এবং তার সাথে সাথে দেখতে পাবেন বাগা বা নর্থ গোয়ার নাইট লাইফটা অ্যাকচুয়ালি কেমন। From people dropping a bomb to people putting up walls, I feel like life is on hold, perception stuck in a vault. I know that time can heal all, but how much time till we fall inside? When there's no shelter to hide, when everything is a lie, you'll find that out in some time. But when the things on your mind are all considered a crime, communication aside, we'll all just fight till we die. Is this an argument or just the start of it? Either way, I don't wanna be a part of it. Can I just get some space? I don't have the heart for this. I can't be picking up the pieces, fixing scars from this. Is this an argument or just the start of it? I wanna drive away so I can be so far from it. I wanna find a place where no one breaks their promises, or maybe drown myself in something that is bottomless. Take me back to a place where I felt at home. ওল্ড গোয়ার একটা নিজস্ব চাম আছে। যে এখানে চার্চের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একদম অ্যালাউড নয়, কিন্তু আমি না লুকিয়ে করেছি। গোয়ার এপিসোড 4-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা জানেন যে এপিসোড 4 মানে হচ্ছে আমাদের গোয়ার চতুর্থ দিন। এর আগের 3 দিন আপনারা দেখেছেন যে আমরা কিভাবে মাডগাঁও স্টেশন থেকে গাড়ি নিয়ে পালোলিম বিচে গেলাম, সেটা ডে 1 ছিল। ডে 2-তে আমরা সাউথ গোয়ার বিভিন্ন বিচেসগুলোকে ঘুরেছি, সারাদিন কি খেয়েছি, কত টাকা খরচা হয়েছে। ডে 3-তে আপনারা দেখেছেন আমরা নর্থ গোয়াতে বাগাতে এসে কীরমভাবে আমরা ওয়াটার স্পোর্টগুলো করলাম, রাত্রিবেলা কোন কোন বিচে গেলাম, কোন শ্যাকে গেলাম, সমস্ত কিছু দেখিয়েছি। আজকে আপনাদেরকে একটু বাদে নিয়ে যাব হচ্ছে ওল্ড গোয়া সিটি ট্যুরে। আমরাও যাব, আপনারাও আমাদের সাথে যাবেন। আর তারপরে রাত্রিবেলা আমরা ডিনারটা কিন্তু করব রিভার ক্রুজে। সমস্ত কিছু নিয়ে একটা জমজমাট এপিসোড থাকছে, একটুও মিস করবেন না, পুরোটা সঙ্গে থাকুন। আপাতত আমি একটু চা খাবো, বাগাতে হোটেল থেকে চেক আউট করে দিয়েছি। আজকে রাত্রিবেলা কিন্তু একটা নতুন হোটেলেও গিয়ে চেক ইন করবো, সেটাও থাকছে। সো সব মিলিয়ে আপাতত একটু আগে চা খাই, একটু আশপাশটা ঘুরি, নিয়ে গাড়িতে উঠে রওনা দিয়ে দেবো। আজকে যেহেতু গোয়াতে আমাদের লাস্ট রাত্রির, আমরা আজকে থাকবো হচ্ছে পানাজিতে। আমরা প্রথম দিন ছিলাম পালোলেম, তারপরে দুরাত্রি বাগা, আজকে হচ্ছে পানাজি। তার একটা কারণ বলি আপনাদেরকে। পানাজিতে আপনি ওল্ড সিটি ট্যুরটা কাছে, মানে আমরা এখন প্রথমে কিন্তু আমাদের হোটেলে যাচ্ছি, ওটা অনলাইনে দিনেশ বুক করেছে, হাওয়াই কমফর্টস বলে। তো আশা করছি হোটেলটা ভালো হবে, আপনারা তো দেখতেই পাবেন।
কিন্তু আপনাদেরকে রিজনটা বলি যে ওখান থেকে ওল্ড সিটিটা হচ্ছে লাইক 11 কিলোমিটার, এবং আপনি যদি লাস্ট দিনের জন্য ডিনার রিভার ক্রুজটাকে রেখে দেন তাহলে সেটা ওইখানে পানাজিতেই করতে হবে। ওটা কিন্তু সমুদ্র হয় না, ওটা মান্ডবী রিভারে হয়, ওটা পানাজি থেকেই হয়। তো আপনি ভাবুন 12টা 12:30টার সময় আপনার রিভার ক্রুজ শেষ হলো, তারপরে আপনার 1.5 ঘন্টা ধরে বাগা বা সাউথ গোয়ার কোনো বিচ যাওয়া মানে প্রায় 1.5 ঘন্টা, ওটা আপনার ভালো লাগবে না। তার চেয়ে লাস্ট দিনটা পানাজিতে থাকুন, এবং তার একটা সুবিধাও আছে, পানাজি থেকে কিন্তু এয়ারপোর্টস বা রেলওয়ে স্টেশন মাঠগাঁও দুটোই অনেক বেশি কাছাকাছি। আপনারা রাস্তাটা এনজয় করুন, আমি হোটেলে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেল থেকে কিন্তু হাওয়াই বিচটা একদম কাছে। এই এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে হোটেলের আপনার লবিতে, রিসেপশনে দাঁড়িয়ে আছি। আর যদি আমি হোটেলের গেটটা দিয়ে বাইরে বেরোই, দেখুন এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এবং ঠিক এইখানে দেখুন এই সামনে হচ্ছে আপনার হাওয়াই বিচ। এই হাওয়াই বিচ থেকে রাস্তাটা যখন ডান দিকে যাচ্ছে সেখানেই হচ্ছে ডোনা পাওলা বিচ বা ডোনা পাওলা জেটি। ডোনা পাওলাতে কিন্তু সেরকমভাবে লোকে চান করে না। আপনাদেরকে দেখাবো, আমি সব কটাই দেখাবো। আমাকে আপাতত লাগেজগুলো একটু ঘরে রেখে দিই। আমাদের রুমটা কিন্তু ভালোই, রুমটা খারাপ নয়, তবে এই রুমটা কিন্তু বেশ কিছুটা কস্টলি। তার কারণ হচ্ছে এটা ডোনা পাওলা বিচের একদম কাছে, এবং এই যে লোকালিটিটা পাঞ্জিমে, এটা খুব পশ লোকালিটি। এই রুমটা আমাদের খরচা পড়লো হচ্ছে 4,500 টাকা মতন, 3 জনের মিলিয়ে। তার সাথে ফ্রি ব্রেকফাস্ট আছে। বাট 4,500 টাকা অনুযায়ী রুমটা ভালো, রুমটা কিন্তু বেশ সুন্দর, এবং হোটেলের যে ভেতরের যে ডেকর বলুন বা যাই বলুন সেগুলো কিন্তু মন্দ নয়। সবচেয়ে ভালো কথা হচ্ছে একটা বারান্দা আছে, আর বারান্দা থেকে সুন্দর করে বিচটা দেখা যাচ্ছে। এই যে আমার পেছনে বিচ দেখছেন, এটাই হচ্ছে হাওয়াই বিচ। এই হাওয়াই বিচ কিন্তু দেখুন একদম খালি খালি, কেউ নেই, একদম খালি। কিন্তু বিচের যে এন্ট্রান্সটা সেটা আমার খুব একটা পরিষ্কার লাগলো না। যদিও এখান থেকে আপনার দেখুন এই সি সার্ফিং হচ্ছে, আপনাদেরকে বিচটা চারিদিকটা দেখাই। এবং ওই দিকটা দেখুন, ওই দিকটাতে হচ্ছে ডোনা পাওলা। তো একদম পাশাপাশি এই রাস্তাটা দিয়ে যদি আমরা হেঁটে হেঁটে চলে যাই তাহলেই কিন্তু ডোনা পাওলা পৌঁছে যাব। চলুন আগে এটা দেখুন, ডোনা পাওলাটা দেখাচ্ছি। আর এখন এই যে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনে দেখুন, এইটা হচ্ছে ডোনা পাওলা জেটি। এই ডোনা পাওলার এখানে কিন্তু ছোটোখাটো টুকটাক মার্কেট প্লেস রয়েছে, ভালো লাগবে। মানে এই জেটিটা খুব পপুলার। এখন আমি আর ওই দিকে যাবো না, তার কারণ হচ্ছে আমাকে ওল্ড গোয়ার জন্য বেরোতে হবে, তার না হলে অনেকটা দেরি হয়ে যাবে। অলরেডি 2:30 বেজে গেছে। তো আমরা যদি এখন না যাই তাহলে আবার এসে ফেরার পরে ডিনার ক্রুজটা বুকিং করতে হবে, সেগুলো সব আপনাদের দেখাতেও হবে। আমরা কিন্তু পৌঁছে গেছি হচ্ছে ওল্ড গোয়াতে। আমরা ওল্ড গোয়াতে চার্চ, যেটা ব্যাসিলিকা অফ বম জিসাস, সেখানে এসে গেছি। এই যে চার্চ আপনাকে দেখাচ্ছি এক্ষুনি, এই পুরনো যে চার্চের বিল্ডিং, এটা কিন্তু 1594-এ কনস্ট্রাকশন শুরু হয়, এবং 1605-এ এর কনস্ট্রাকশন শেষ হয়ে এটা চালু হয়। তো মানে এই বিল্ডিং দেখলে আপনি বুঝতে পারছেন, হয়তো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, যে এই যে বিল্ডিং অসাধারণ। এর যে আর্কিটেকচার দেখুন, পুরনো আর্কিটেকচার আমাদের মধ্যে যাদের পছন্দ তাদের কিন্তু সবসময় খুব ভালো লাগবে। ওল্ড গোয়ার একটা নিজস্ব চার্ম আছে। গোয়ার না খুব ডিস্টিংক্ট আলাদা আলাদা চার্ম রয়েছে। সাউথ গোয়া কাম, প্রিস্টিন, সিরিন আপনারা দেখেছেন। নর্থ গোয়া বাগা কালাঙ্গুটে হচ্ছে ভাইব্রেন্ট, শ্যাক্স আছে, লোকে নাচছে, গান গাইছে।
আর ওল্ড গোয়া আবার সেই পুরনো একটা পর্তুগিজ শহরকে যেন নিজের ভেতরে এরমভাবে আঁকড়ে রেখেছে। আপনাদেরকে আরও একটা ইনফরমেশন দিই যে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার তার যে বডি, সেই বডিও কিন্তু এখানেই রয়েছে। ওনার অদ্ভুত ব্যাপার দেখুন, ওটা মমিফিকেশনের মতন ব্যাপারটা। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে ওনার দেহকে বাইরে আনা হয়, কিন্তু আজ অবধি কিন্তু ওই দেহে পচন ধরেনি, এখনও কিন্তু ইনট্যাক্ট রয়েছে। আপনাদেরকে একটা কথা বলি যে ওল্ড গোয়া কিন্তু ডেফিনেটলি আসবেন, এবং ওল্ড গোয়াতে এলে এই চার্চটা মাস্ট ভিজিট, না দেখলে কিন্তু অনেকখানি মিস করে যাবেন। আপনাদেরকে একটা জিনিস জানাই, সেটা হচ্ছে যে এখানে চার্চের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একদম অ্যালাউড নয়, কিন্তু আমি না লুকিয়ে করেছি। ঠিক আছে, আমি দেখছিলাম অনেকেই করছে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, ওরা 200, 300, 400, 500 টাকা দিয়ে গাইড নিলে তখন ওরা বলছে আচ্ছা ঠিক আছে করে নিন। তার মানে অ্যাকচুয়ালি রুলটা নয়, অ্যাকচুয়ালি রুলটা হচ্ছে গাইডটা নেওয়া বাধ্য করা, দরকার নেই। আপনারা ভেতরের ভিজুয়ালসগুলো এখন দেখতেই পাচ্ছেন। তো কিন্তু এটার ইতিহাসটা বললাম যে এটা কিন্তু লুকিয়ে করা, তাই জন্য একটু এদিক ওদিক হতে পারে ভিজুয়ালসগুলো, তার জন্য ক্ষমা করবেন। ঠিক উল্টো দিকে এখন দেখুন, ঠিক আমার উল্টো দিকে রয়েছে হচ্ছে আপনার মিউজিয়াম। ওইটা হচ্ছে মিউজিয়াম, এই নতুন চার্চ বিল্ডিং, মানে এটা পুরনো চার্চ ছিল, নতুন চার্চ বিল্ডিং এবং তার মিউজিয়াম রয়েছে। আপনারা আরেকটুখানি চার্চের ভেতরে ভিজুয়ালসগুলো দেখুন, আমরা যদি ওইদিকে যাই আপনাদের নিয়ে যাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে হচ্ছে ক্যাথিড্রাল চার্চ, ঠিক উল্টো দিকেই ছিল হচ্ছে ওল্ড চার্চটা, এটা নিউ চার্চ বিল্ডিং। আর আমার যদি ডান দিকে আপনি দেখেন, ডান দিকে হচ্ছে আপনার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মিউজিয়াম। আচ্ছা, বাই দ্য ওয়ে আপনাদেরকে বলি, এই চার্চটা হচ্ছে ইন্ডিয়াতে সবচেয়ে বড় চার্চ বলে ওনারা বলছেন। গোয়ার তো আনডাউটেডলি সবচেয়ে বড় চার্চ, খুব সুন্দর, মানে আর্কিটেকচার কিন্তু এরও খুব সুন্দর। চলুন আপনাদের কাছ থেকে দেখাই। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে ভেতরে, চার্চের ভেতরে কিন্তু ভিডিও করা বারণ, ঠিক আছে? তো দেখা যাক পারি কিনা ভেতরে ভিডিওটা করতে। এখন ভেতরেই ঢুকছি। বেস্ট অফ লাক উইশ করে দিন একটা। তার কারণ হচ্ছে লুকিয়ে করতে হবে, আর ধরা পড়লে ঠিক কী শাস্তি পাবো সত্যিই জানি না। ফাইনালি আপনার মিশন অ্যাকমপ্লিশড। ভেতরের ভিজুয়ালসগুলো তো দেখলেন, খুব খারাপ কিন্তু তুলিনি, দেখুন লুকিয়ে লুকিয়ে তুলেছি, কিছু বুঝতে পারছিলাম না নিজে কী তুলছি, জাস্ট একটা রাফ আইডিয়াতে। তবে এখানে এসে দেখুন, যে কোনো জায়গায় আমরা ব্লগাররা যতই বলি আপনি বাড়িতে নিশ্চিন্তে থাকুন, আমাদের চোখ দিয়ে দেখুন,
আমাদের নিজের চোখে দেখার যে অনুভূতিটা সেটা কখনোই ক্যামেরাতে হয় না, আর চোখের মতো লেন্স হয় না। ওই ভগবান যেটা দিয়েছে তার মতন কিছু হয় না, সেটা কোনো ছবি কোনো ভিডিও কোথাও দেখা যায়। আমাদের ভিডিওগুলো এই জন্য দেখুন, আমাদের ভিডিও অন্য যে কোনো ট্রাভেল ব্লগারের ভিডিও দেখুন এই জন্য, তাতে আপনি একটা ভালো আইডিয়া পাবেন। আপনার যেই জায়গাগুলো একদমই যেতে পারছেন না কিছুটা জানা হয়ে যাবে, কিছুটা দেখা হবে, কিন্তু শেষ পর্যন্ত নিজে যেদিন আসতে পারবেন সেদিন কমেন্ট করে জানাবেন, আমরাও খুব আনন্দ পাবো। কেন যারা বেড়াতে যেতে ভালোবাসে তারা অন্যের বেড়াতে যাওয়ার গল্প শুনতেও কিন্তু ভালোবাসে, আর আমরা সেই দলে পড়ি। তাই জন্য এখন আরেকটা লোকেশন বাকি আছে, আমরা সেইখানটায় যাব, সেইখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আচ্ছা, এইবার আমরা গাড়ি নিয়ে জাস্ট একটুখানি এলাম, 1 মিনিট থেকে 1.5 মিনিট আমরা চলে এসেছি হচ্ছে ফ্রান্সিস টাওয়ারে। ফ্রান্সিস টাওয়ারটা আপনাদেরকে গাড়ি থেকেই দেখাবো, চারিদিকটা তাহলে ভালো দেখতেও পাবেন এবং আশা করি যে ভালোই লাগবে। আমরা নামছি না তার দুটো কারণ, একটা হচ্ছে যে আমাদের সাথে দিনেশ আছে, দিনেশের হঠাৎ করে পা মচকে গেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা যেহেতু রুইন্স, প্রচণ্ড রোদ্দুর এখানে, আমরা চাইছি যে এইখানটা তাড়াতাড়ি করে আমাদের আবার একটুখানি পাঞ্জিমের দিকে পৌঁছতে হবে, আরও আপনাদের অনেক কিছু দেখাতে হবে। তো চলুন গাড়ি থেকে দেখাই। আর এই ঠিক টাওয়ারের পাশেই কিন্তু রয়েছে আরেকটা চার্চ, সেটাও আমরা আপনাদেরকে গাড়ি থেকেই দেখাবো। তার কারণ হচ্ছে যে সেম, পায়ে ব্যথা, প্রচণ্ড গরম, আর আমাদের একটু তাড়া পাঞ্জিমের দিকে যাওয়ার জন্য। আমরা যে আগের দুটো চার্চ দেখেছি ওগুলোই আসল, মানে আসল তো দেখুন সব যেখানে দেবতা আছে সেটাই আসল, কিন্তু বড় যেগুলো মেন যেগুলো সেগুলো দেখিয়ে দিয়েছি অলরেডি আপনাদেরকে, গাড়ি থেকেই দেখুন। যারা ভাবছেন যে ওল্ড গোয়া তো না হলেও চলবে, ওই চার্চটা আছে সেগুলো কি দেখবো, আপনাকে একটা কথা বলি, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু ওল্ড গোয়া, ওল্ড গোয়াটা ইটসেলফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাই জন্য যদি গোয়া আসেন আর আমাদের দেশে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটা কেন দেখবেন না? ঠিক যেরকম আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের মানুষ হন বা বাঙালি হন, আর আপনার যদি চেনাশোনা কোনো বন্ধু থাকে যে আজ অব্দি বোলপুর যাননি, তাহলে সেটা বাঙালি হোক আর অবাঙালি হোক, গর্ব করে বলুন যে ভাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখন আমাদের শান্তিনিকেতন, ডেফিনেটলি এসো। এইরকম কালচার অন্য কোথাও পাবে না। আফটার অল রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় রাইটার আমি বিশ্বাস করি না আছে বলে বিশ্ব সাহিত্যে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই চার্চ কিন্তু আপনারা প্রত্যেকে দেখেছেন, ইমাকুলেট কনসেপশন চার্চ। এই চার্চ কিন্তু বারবার হিন্দি সিনেমায়, বলিউডের সিনেমায় উঠে এসছে। আপনাদেরকে আরও কাছ থেকে দেখাই, আমি আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি সিনেমার নাম। যেরকম মনে পড়ছে সালমান খানের একটা সিনেমা ছিল নো এন্ট্রি, সেখানে লাস্ট সিনে সালমান খান ধরা পড়ে যাচ্ছে বউয়ের কাছে, সেইটাও কিন্তু এই চার্চের সামনে তৈরি করা। সিংহাম এখানে শুটিং হয়েছে, অনেক সিনেমার শুটিং হয়েছে। গোয়া, আর গোয়ায় যদি সিনেমার শুটিং হয় বলিউড এই চার্চকে বারবার ব্যবহার করেছে। কিন্তু সামনের রাস্তাটা দেখানো হয়েছে প্রত্যেকবার অন্য, সামনের রাস্তাটা কিন্তু একদম অন্যরকম, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। যেরকম বলছিলাম না বলিউডের সিনেমাতে চার্চটা বারবার ব্যবহার করা হয়েছে, কিন্তু উল্টো দিকে রাস্তায় দেখানো হয়েছে ধাপে ধাপে নেমে গেছে, পুরো খালি। আদৌ কি সত্যি? দেখুন তো সিনেমা তৈরি করার ট্রিকটা বোঝেন কিনা। এই দেখুন উল্টো দিকে হচ্ছে এইরকম জমজমাট রাস্তা, হ্যাঁ একদম ঠিক এইরকম পুরো জমজমাট রাস্তা, এখানে সামনে খালি বা সামনে বাগান টাগান নেই। ওটা সিনেমাতে বা ইনস্টাগ্রামে যারা রিলস তৈরি করে, চাইলে আমিও তৈরি করতে পারতাম। ধরুন আমি এখন এই দিকের একটা ভিজুয়াল নিলাম, মানে চার্চটার, এই দেখুন আমার এই দিকেই চার্চ রয়েছে, আমি এই দিকের একটা ভিজুয়াল নিলাম, নিয়ে তারপর আমি বললাম দেখুন ক্যামেরা টাইপের ঘুরিয়ে দেখাচ্ছি বলে আমি অন্য কোনো জায়গায় একটা বাগানকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আপনি কি ভাবলেন? আপনি ভাবলেন যে এই তো দারুণ তো ব্যাপারটা, আপনার খুব ভালো লাগলো দেখে, আপনি খুশি হলেন, আপনি ভিডিওটাতে লাইক দিলেন, শেয়ার দিলেন, সাবস্ক্রাইবও করে দিলেন চ্যানেলটা, কিন্তু সত্যিটা দেখলেন না। আমরা সত্যি দেখাই, তাই জন্য হয়তো অনেক সময় লাইক শেয়ার সাবস্ক্রাইবটা একটু কম হয়ে যায়, কিন্তু সেটাতে আপোষ করব না। ওই মেরুদণ্ডটা সোজা ছিল, সোজা থাকবে। তবে ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এই পাঞ্জিম দেখুন, মানে গোয়া আসবেন আর পাঞ্জি ঘুরবেন না, এটা হয় না। গোয়া
মানে পাঞ্জিম পানাজি আপনাকে আসতেই হবে, আসবেনই, ডেফিনেটলি আসবেন। আর একটা কথা বলি, যারা বিভিন্ন রকম ড্রিঙ্কস কিনে নিয়ে যেতে চান, এই পাঞ্জিমেই কিন্তু সবচেয়ে বড় বড় ওয়াইন শপসগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। একটা অলরেডি একটা ভিডিওতে আছে, একটা ওয়াইন শপ দেখিয়েছি আপনাদেরকে, দেখবেন ফার্স্ট এপিসোডটাতেই পাবেন। তো আজকে যদি হয় তাহলে নিশ্চয়ই দেখাবো। আপনাদেরকে বলছিলাম লিকার স্টোরের কথা, তারপরে মনে হলো যে এত কিছু বলার পরে যদি না দেখাই আরেকবার তাহলে আপনারা রেগে যাবেন। চলে এসছে একটা লিকার স্টোরে। এখানে লিকার স্টোরগুলো কিন্তু একদম এক্সপিরিয়েন্স স্টোরের মতন, দেখুন চারিদিকে আপনি একদম মলের মতন, মানে আপনারা চারিদিকে আমি জিনিসগুলো দেখাচ্ছি। একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে এমন ভাববেন না যে এখানে দাম বিশাল কম। দেখুন ওল্ড মঙ্কের দাম আমি কেন জানি না অদ্ভুতভাবে এখানে কম। এখানে ওল্ড মঙ্ক 180 ml হচ্ছে জাস্ট 50 টাকা, অ্যাকচুয়ালি 46 টাকা 70 পয়সা। আর ওল্ড মঙ্ক যদি 750 ml হয় তাহলে তার দাম হচ্ছে ওই আপনার 150 টাকা মতন, 140 টাকা। তার বাদ দিয়ে বাকি যদি আপনি স্কচ হুইস্কি দেখেন তাহলে কিন্তু কলকাতার চেয়ে এক এক সময় দাম বেশি। ইম্পোর্টেড লিকারের ক্ষেত্রে কিন্তু কলকাতার চেয়ে দাম বেশি। আবার আপনি যদি ইন্ডিজিনাস লিকার, মানে ধরুন এখানে ফেনি টেনি দেখেন, সেগুলো কিন্তু তুলনায় দাম কম। ওয়াইনের দামও কিন্তু মোটের ওপরে একই রকম, দুটোর মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নেই, মানে কলকাতার সাথে। এবার অবভিয়াসলি দেখুন কম 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 কেন, তার কারণ হচ্ছে আপনারা জানেন যে দিল্লি বা ব্যাঙ্গালোরে যারা থাকেন, মানে কর্ণাটকা, এইসব জায়গায়, মহারাষ্ট্র, এইসব জায়গায় কিন্তু অ্যালকোহলের দাম অনেকটা বেশি। যেহেতু অনেকটা বেশি, তাই জন্য তারা যখন আসেন তাদের মনে হয় অনেকটা সস্তা। আমরা যারা কলকাতায় থাকি বা ওয়েস্ট বেঙ্গল থেকে আসবো, আমাদের কিন্তু খুব বিশাল তফাৎ কিছু পড়বে না। তবে হ্যাঁ, ভালো যেটা বুঝতেই পারছেন চারিদিকটা দেখে, যেটা একটা এক্সপিরিয়েন্স স্টোরের মতন, তো আপনি সেইটা খুব ভালো লাগবে। অনেক সুন্দর সুন্দর বোতল চারিদিকে সাজানো, আপনি খান আর না খান, বোতলগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে দেখতে ভালো লাগে। আমিও সেই পারপাসেই এসেছি, যাতে করে ভালো করে জিনিসটা দেখতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। তাহলে বলুন কেমন লাগলো এই এক্সপিরিয়েন্স স্টোরটা দেখে? তাহলে চলুন এইখানে শেষ করে আমরা আবার এগোই সামনের দিকে। আচ্ছা, আমরা হোটেলে এসে একটুখানি খাবার অর্ডার দিয়েছি। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা সারাদিন না সেরকম কিছু খাওয়া হয়নি। আপনারা সকাল থেকে আমাদের সঙ্গে আছেন। ওই আমার ঘুরতে গেলে অনেক সময় হয় খাবার খেতে ভুলে যাই, জায়গাগুলো দেখতে ব্যস্ত হয়ে যাই। যাই হোক, বুয়ের জন্য অর্ডার দিয়েছে হচ্ছে এই যে বুয়ের জন্য অর্ডার দিয়েছি হচ্ছে একটা গোয়ান স্টাইল চিকেন পোলাও। অনেকটা ফ্রাইড রাইসের মতন চিকেনগুলো, মানে চিকেন ফ্রাইড রাইসের যেরকম চিকেন হয় সেরকম, কিন্তু ঘি টি দিয়ে পোলাওয়ের মতন প্রিপারেশন। আর আমার আর বেদান্তিকার খাবারটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমার আর বেদান্তিকা, মানে আমার জন্য আমি অর্ডার দিয়েছি হচ্ছে একটা, দেখুন, চিকেন কাফরেল। এই হচ্ছে চিকেন কাফরেল। এই চিকেন কাফরেলের পিসগুলো কিন্তু ছোট ছোট টাইপের, দেখুন এইরকম টাইপের পিস, আর মাঞ্চিংয়ের জন্য খুব ভালো। আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছে, ওটার দাম হচ্ছে আপনার 350 টাকা মতন। আর পোলাওটার দাম ছিল, গোয়ান স্টাইল চিকেন পোলাওটার দাম হচ্ছে 280 টাকা। সেই অনুযায়ী কিন্তু বেশ ভালো। আর বেদান্তিকাকে দেখুন, বেদান্তিকা একটা প্রনের একটা ফ্রিটাস টাইপের নিয়েছে, ভাজা, অনেকটা আপনার ওই পেঁয়াজি টাইপের জিনিসের মতন, কিন্তু তার ভেতর প্রন আছে। হ্যাঁ, আর তার সাথে ঠিকঠাক, ওটার দাম বোধ হয় 450 টাকা। ওটা 450 টাকা, 370। ওটাতে 6 পিস দিয়েছে ওরকম। তো ভালো, এই খাবারটা ভালো। আমরা একটুখানি খেয়ে নিই, খেয়ে আমার এখনও দিন তো শেষ হয়নি, এখন যদিও রাত্রিবেলা 8:30 বাজে,
কিন্তু গোয়াতে তো রাত্রি হ্যাঁ, গোয়াতে রাত্রিটাই হচ্ছে আসল। আপনাদের কাছে আরও একটা স্বীকারোক্তি আছে, একটু বাদেই করছি। একদম শুরুতেই আপনাদের কাছে একটু ক্ষমা চাইবো এই জন্য যে আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে রিভার ক্রুজটা করব, ডিনার ক্রুজটা। এবারে বলি কেন করলাম না। দেখুন, বেশিরভাগ ডিনার ক্রুজগুলো হচ্ছে 1400, 1300, 1500 টাকা। কিন্তু আমরা যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করি, আমি যা বুঝলাম ওই ডিনার ক্রুজগুলো কিন্তু খুব একটা ভালো নয়। মানে ভালো নয় বলতে কি বলুন তো, বেশিরভাগ জায়গায় ব্যাচেলার ছেলেদের দল, যারা এই অবধি নেশা করাতে বিশ্বাসী, উদ্দাম নাচ, সেখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে যেতে চাইবেন না। একটা পেয়েছিলাম জানেন, সেটা সত্যিকারের লাক্সারি। আমি সেটা ডেসক্রিপশানে তার নাম ডিটেলটা দিয়ে দিচ্ছি। সেটা 2500 টাকা। এবারে দেখুন, আমি একা রোজগারে তো আমার 3 জনের খরচা, মানে আমার, বেদান্তিকার এবং বুয়ের 7500 টাকা একটা দিনে খরচা করার ক্ষমতা আমার সত্যিই ছিল না। আমার মনে হয়েছিল যে ওই একটা 7500 টাকা একটা সন্ধেবেলা 2 ঘন্টার একটা রাইড ওই গঙ্গার ওপরে, এবং তার সাথে ওই একটু খাওয়া দাওয়া, তার চেয়ে আমি 7500 টাকা দিয়ে একটা নতুন কোনো ছোট্ট ছুটির সন্ধানে কোথাও একটা বেরিয়ে পড়বো, একটা কোথাও পুরুলিয়া ঘুরে আসবো, একটা নর্থ বেঙ্গলের টুক করে 2 রাত্রির জন্য কোথাও ঘুরে আসবো, সেটাই মনে হয়েছিল জাস্ট। তাই ওটা করতে পারলাম না। কিন্তু হোটেলে ঘরে বসে বন্ধুরা মিলে আড্ডা মারলাম। টাকা কম থাকলেও আনন্দ যে করা যায় সেটা আমি বিশ্বাস করি, সেটা হয়তো আপনারাও বিশ্বাস করেন, সেটাই করলাম। এখন রয়েছে হচ্ছে ডোনা পাওলা বিচে। দেখুন, ডোনা পাওলা বিচে এখন রাত্রিবেলা 11টা বাজে, চারিদিক কিন্তু শুনশান হয়ে গেছে। আপনাদেরকে বারবারই যেটা আমি গোয়ার পুরো সিরিজ জুড়ে দেখিয়ে এসেছি, যে বাগা আর কালাঙ্গুটে বাদ দিয়ে, বিশেষ করে বাগা, কালাঙ্গুটে অতটা নয়, বাগা বাদ দিয়ে, টিটোস লেন ওই পার্টটা বাদ দিয়ে কিন্তু বাকি গোয়া রাত্রিবেলা ঘুমিয়েই পড়ে, সারা গোয়া জেগে থাকে। এটা কিন্তু একদমই সত্যি নয়। আপনাদেরকে আমি একটুখানি ভালো করে ডোনা পাওলা বিচটা দেখাই। অন্ধকার, কিন্তু তবু ভাল লাগবে, ঝিকিমিকি আলো চারিদিকে, ভালোই লাগবে। আচ্ছা, এখন অঞ্জুনা বিচে এসে এক দল নতুন বন্ধু তৈরি করলাম। ওনারা দেখুন, ওনারা ফিশিং করছেন, ঠিক আছে। আর আমি বললাম যে ওনাদের থেকে বেশ কিছু লোকাল ইনফরমেশান নিলাম। তো ফিশিং একটা ধরেছে মাছ, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে একজন আছে, এই যে ইনি হচ্ছেন উড়িষ্যার, তো নিশ্চয়ই বাংলা কিছুটা বোঝেন। मछली आया देखिए 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 मछली आया, देखिए देखुन, हाँ छोटा है लेकिन फिर भी मछली ही है। ये देखुन, अरे लवली, যাই বলুন, হয়তো 2500 টাকা 3000 টাকার ক্রুজ হলো না, কিন্তু এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু কিছু কম না। আর চারিদিকের ভিউটা তো আপনারা অলরেডি একটু আগে দেখেছেন, ভালো লাগছে। গোয়া কিন্তু খুব ভালো লাগবে, তার কারণ হচ্ছে গোয়ার যারা মানুষজন তারা কিন্তু অত্যন্ত ফ্রেন্ডলি, কোঅপারেটিভ, খুব 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 ভালো, সবসময় হাসি মুখ, সবসময় আপনার সাথে ভালো করে কথা বলবে। এই জিনিসটা কিন্তু আমি বম্বেতে গিয়েও দেখেছি, যারা লোকাল মারাঠি তারা কিন্তু অত্যন্ত ভালো ব্যবহারের মানুষজন, খুব ভালো লাগবে। আরেকবারও আপনাদেরকে চারিদিকটা দেখাই আগে, দেখুন না। বাড়িতে বসেই যদি ওইটুকুনি এনজয় করা যায়, আমরাও তো ওইটাই করছি। ওই যে বললাম যে কোথাও না কোথাও জানেন তো, স্বাদ আর সাধ্যের মধ্যে একটা তফাৎ থেকে যায় মধ্যবিত্ত বাঙালির। আমার খুব স্বাদ ছিল যে ওই বড় রিভার ক্রুজটা করব। জাস্ট মনে হলো 1500 টাকারটা বা 1200-1300 টাকারটা নিজের ফ্যামিলির সাথে, নিজের বউয়ের সাথে সেফ নয়, আর 2500 টাকাটা আমার পক্ষে সম্ভব নয়। তবে আজকে একটা কথা দিচ্ছে আপনাদের সকলের সামনে, যেদিন আরও বড় হব, যেদিন আরও বেশি রোজগার করতে পারবো, সেদিন আবার নিজের ফ্যামিলিকে নিয়ে আসবো, এসে ওই ক্রুজটা করব। আমি সেই ব্লগারদের দলে পড়ি না যারা একা ঘুরে বছরে 20টা ট্রিপ করে বছরে 150টা ভিডিও দেয়। আমি সেই দলে পড়ি, আপনাদের দলে পড়ি, যারা প্রত্যেক সময় নিজের ফ্যামিলিকে নিয়ে যান। তাতে বছরে 4টে ট্রিপ হলে 4টে ট্রিপ, তার বেশি দরকার নেই, কিন্তু ফ্যামিলি কামস ফার্স্ট। এখন আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডোনা পাওলা জেটি।
এইখানে কিন্তু প্রচুর শুটিং হয়েছে, সিংঘামের শুটিং, মনে পড়ছে সেই অজয় দেবগন সে হাতে একটা লাইট নিয়ে সেই জিপের ওপরে মারছে, এই সমস্ত কিছু কিন্তু এই জেটির ওপরে। এই দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই জেটির ওপরে। এখন রাত্রিবেলা যেহেতু 10টা বেজে গেছে, 10টার পরে এই জেটির এন্ট্রি কিন্তু বন্ধ হয়ে যায়। এখানে ঢোকার এই যে গেটের পর থেকে এই পার্টে ঢোকার একটা চার্জ আছে, সেটা হচ্ছে বড়দের জন্য 50 টাকা, ছোটদের জন্য 25 টাকা। আমি এটা বলবো না আপনাকে যে দেখুন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যা ভিউ, ওই দূরে ওইখান থেকেও কিন্তু তাই ভিউ। কিন্তু আমরা প্রত্যেকে তো সিনেমা ছোট থেকে দেখে বড় হয়েছি, বিশেষ করে আমরা যারা 80s কিড বা আমরা যারা আর্লি 90s কিড, আমাদের কাছে সিনেমা স্টার মানে কিন্তু একটা আলাদাই ব্যাপার। তো যদি আসেন তাহলে একবার হেঁটে দেখতে পারেন, যেখানে অজয় দেবগন দৌড়ে নয় ভিলেনদের বধ করেছিল, সেখানে আমরা না হয় শুধুমাত্র ঘুরে আমাদের বউদের জন্য একটা সেলফি তুলে তাদেরকেই খুশি করব। আমরা ডোনা পাওলা বিচের একদম কাছেই দ্য গোয়ান রুমে খেতে এলাম। রাত্রিবেলা ডিনারটা এখানেই করব। জানেন, একটা জিনিস একদম মন থেকে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো কেউ এরমভাবে করে না। আজকে জানেন একদিকে নিজের জন্য খুব ভালো লাগলো, তার কারণ হচ্ছে পকেটে একটা ক্রেডিট কার্ড থাকা সত্ত্বেও আজকে এই মধ্যবিত্ত ছেলেটা কিন্তু ক্রেডিট কার্ডটাকে ব্যবহার করে নিজের বাজেটের বাইরে গিয়ে এমন কিছু করেনি যেটাতে তার ধারের বোঝাই বাড়ে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেক সময় আমাকে প্রশ্ন করেছেন, বলেছেন যে এতগুলো বেড়াতে যান কি করে। নিজের জীবনে অনেকগুলো ছোট ছোট শখকে বন্ধ করে তারপরে এই ভিডিওগুলোকে তৈরি করার জন্য বা নিজে ঘোরার জন্য অ্যাকচুয়ালি টাকাটা খরচা করি। যেরকম ধরুন আমার জামা প্যান্টের খরচা কিন্তু অত্যন্ত কম। আমি খুব বেশি দামি জামা কাপড় পরি না, ব্র্যান্ডেড জামা কাপড় পরা কী জিনিস আমি খুব একটা ছোটোবেলা থেকে শিখিনি। আমার বাবা আমার থেকেও অনেক বেশি সিম্পল। আমি বাবার মতন হতে পারবো না, যদি বাবার মতন হতে পারতাম বিশ্বাস করুন আমি আরও বেশি গর্বিত বোধ করতাম। আমি শুধুমাত্র গর্বিত বোধ করি এইটা নিয়ে যে আমি আমার বাবার মতন হতে না পারলেও বাবার থেকে বেশ কয়েকটা জিনিস শিখেছি। ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু এখানে যে হোটেলটাতে এসেছি এটা কিন্তু বেশ সস্তা, জানেন তো। অনেকে অনেক রকম অর্ডার দিয়েছে, আজকে আমাদের লাস্ট রাত। কালকে যদি একটা ভিডিও আসবে, কালকে অনেক কিছু করে তারপরে ট্রেনে উঠবো, কিন্তু তবু তো এখন ওরা শর্টস অর্ডার দিয়েছে। আমার কাজ হচ্ছে ভিডিও করা, আমার অন্য কোনো কাজ নেই, আমার শুধু ভিডিও করা কাজ আর বাকিদেরকে দেখা কাজ। আপনারাও যদি আমার মতন হন তাহলে ডেফিনেটলি বলবেন কিন্তু, কেন এটা খুব ভালো লাগে। একবার মানুষ যখন একটু অন্যরকম হয়ে যায় তখন তাকে দেখতে কিন্তু খুব মজা লাগে, আমার তো লাগে। আমাদের শেষ পর্যন্ত খাবার চলে এসছে। আমি বেদান্তিকা, আমরা কিন্তু খাবার খাওয়ার দলের লোক। আমাদের চলে এসছে হচ্ছে চিকেন স্ট্রাগানফ আর তার সাথে এসছে হচ্ছে চিকেন স্টেক। আমরা এই দুটো খাবার খাই আর বন্ধুদের আড্ডা চলছে। বন্ধুরা সব রকম হয় আর সব কিছু নিয়েই আমাদের জীবন। তাই যারা জাজ করছেন আমাদেরকে এই ভিডিওগুলো দেখে তাদেরকে বলবো যে আমরা ঠিক ওই ঘুমটার নিচে যেই কথাগুলো বলে সেগুলোতে বিশ্বাস করি না। যেটা করব সেটা সোজা সাপটা করব। তাই জন্যই এই ভিডিওগুলো প্রত্যেকটা রেটেড। আপনার বাড়ির কোনো বাচ্চা যদি দেখে থাকেন তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের বাচ্চাদের থেকে আমরা কোনো কিছু অ্যাকচুয়ালি লুকিয়ে রাখতে পারি না।
তাদেরকে ভালো আর খারাপের শিক্ষাটা আমাদেরই দিতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কালকে সকাল থেকে কালকে সারাদিনের ভিডিও নিয়ে, যেটা আমাদের গোয়ার লাস্ট ডে। আশা করি গোয়ার সিরিজগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, ভালো খারাপ যাই লাগুন কমেন্ট করে বলুন, খারাপ হলে সেটাও বলুন। আই এম ওপেন টু ক্রিটিসিজম। আপনাদের ক্রিটিসিজম আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছে, আরও এগিয়ে দেবে। সকলে ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গোয়ার এপিসোড 5 নিয়ে।